2010 সালে জাপানের প্রযুক্তি খাতে হঠাৎ এক বিশাল ধাক্কা আসে। বিশ্বের প্রযুক্তি নির্ভর দেশগুলোও চমকে ওঠে। স্মার্টফোন, ল্যাপটপ, যুদ্ধবিমান থেকে শুরু করে মিসাইল তৈরির মতো অতি গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যগুলোর উৎপাদন হঠাৎ করেই পড়ে যায় গভীর অনিশ্চয়তায়। এর পেছনে মূল ভূমিকা ছিল চীনের একটি ছোট্ট সিদ্ধান্তের, আর সেই সিদ্ধান্তের কেন্দ্রে ছিল রেয়ার আর্থ এলিমেন্ট। পূর্ব চীন সাগরে সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে জাপানি কোস্টগার্ড চীনা মাছ ধরার ট্রলার আটক করে। এতে ক্ষেপে যায় চীন। পাল্টা ব্যবস্থা হিসেবে ঘোষণা দেয় জাপানের রেয়ার আর্থ এলিমেন্ট রপ্তানি সাময়িকভাবে বন্ধের। এর প্রতিক্রিয়া ছিল মারাত্মক, কারণ জাপান তখন পুরোপুরিভাবে রেয়ার আর্থের জন্য চীনের উপর নির্ভরশীল। চীন রপ্তানি বন্ধ করার কিছুদিনের মধ্যেই জাপানের প্রযুক্তি শিল্পে সংকট দেখা দেয়। রেয়ার আর্থ এলিমেন্ট মূলত 17টি খনিজ উপাদানের একটি গ্রুপ। এর মধ্যে আছে 15টি ল্যান্থানাইট সিরিজের ধাতু, সাথে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম। কিন্তু আধুনিক প্রযুক্তির প্রতি ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। আজকের দুনিয়ার স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ির ব্যাটারি, ইলেকট্রিক মোটর, এমনকি ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরির জন্য এই খনিজ উপাদানগুলো অপরিহার্য। একটি F-35 যুদ্ধবিমান বানাতে প্রায় 400 গ্রামের মতো রেয়ার আর্থের প্রয়োজন পড়ে। আবার বৈদ্যুতিক গাড়ি কিংবা উইন্ড টারবাইনে শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয়, যার প্রধান উপাদান নিওডিমিয়াম, যা কিনা রেয়ার আর্থেরই একটি খনিজ উপাদান। রেয়ার আর্থ হলেও উপাদানগুলো আসলে একদম বিরল বা দুষ্প্রাপ্য নয়। পৃথিবীর মাটিতে, পাহাড়ে, এমনকি সমুদ্রের নিচেও এসব উপাদান যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাহলে এর নাম রেয়ার কেন? কারণটা হলো এর জটিল প্রসেসিং পদ্ধতি। মাটি বা পাথর থেকে এই খনিজগুলো আলাদা করে বিশুদ্ধভাবে প্রযুক্তি ব্যবহারের উপযোগী করতে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল পদ্ধতি অবলম্বন করতে হয়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে ক্ষতিকর রাসায়নিক ও রেডিও অ্যাক্টিভ বর্জ্য তৈরি হয়। 1980 ও 90-এর দশকে পশ্চিমা দেশগুলো পরিবেশ রক্ষার জন্য কার্বন নির্গমন ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নিয়ম জারি করে। ফলে তারা ধীরে ধীরে রেয়ার আর্থ উৎপাদন বন্ধ করে দেয়, আর এই সুযোগটা কাজে লাগায় চীন। পরিবেশের ক্ষতি বা জনস্বাস্থ্যের ঝুঁকিকে উপেক্ষা করেই তারা এই খনিজ উৎপাদনে নেমে পড়ে। বাউতৌ নামের একটি অঞ্চলকে তারা এক প্রকার স্যাক্রিফাইস জোন হিসেবে ব্যবহার শুরু করে, অর্থাৎ এই অঞ্চলকে দেশের উন্নয়নের স্বার্থে উৎসর্গ করা হয়েছে। এখানে বিপুল পরিমাণ রাসায়নিক বর্জ্য এবং রেডিও অ্যাক্টিভ পদার্থ ছোট ছোট নালা করে ফেলে রাখা হয়। বর্তমানে বিশ্বের প্রায় 70% রেয়ার আর্থের উৎপাদন এবং 90%-এর বেশি প্রসেসিংয়ের নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। শুধু তাই নয়, বিশ্ববাজারে প্রায় 95% রেয়ার আর্থ আসে চীন থেকেই। চীন সস্তায় রেয়ার আর্থ সরবরাহ করে পশ্চিমা দেশগুলোকে নির্ভরশীল করে তুলেছে। 2010 সালের ঘটনাটির পর পশ্চিমা বিশ্ব চীনের এই আধিপত্যের ব্যাপারে সতর্ক হয়ে ওঠে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিষয়টিকে গুরুত্ব দেয় সামরিক ও কৌশলগত কারণে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হতে পারে চীন। সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ধারে কাছে এখনো কেউ না থাকলেও এই সামরিক খাত রেয়ার আর্থের ওপরই নির্ভরশীল। আর চীন যদি রেয়ার আর্থ রফতানি বন্ধ করে দেয়, তখন সমস্যায় পড়তে পারে প্রতিপক্ষ। তাই যুক্তরাষ্ট্র রেয়ার আর্থে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন পাস খনিটি ফের চালু করেছে। অস্ট্রেলিয়ার লাইনাস কর্পোরেশনের মতো বিকল্প উৎসেও অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার এই কোম্পানি দীর্ঘদিন ধরে জাপানে রেয়ার আর্থ সরবরাহ করে আসছে, যা চীনের উপর নির্ভরতা কমানোর অন্যতম উপায় হতে পারে। ওদিকে যুক্তরাষ্ট্র নজর দিয়েছে গ্রিনল্যান্ডের ওপর। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডেনমার্কের এই ভূখণ্ডটি কিনে নেওয়ার জন্য হাকডাক দিচ্ছে ওয়াশিংটন, কারণ গ্রিনল্যান্ডেও রেয়ার আর্থের বিশাল ভাণ্ডার রয়েছে। রেয়ার আর্থ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যেও একটি চুক্তি হয়েছে। ইউক্রেন রেয়ার আর্থে সমৃদ্ধ হলেও বর্তমানে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত। এই মুহূর্তে ইউক্রেনের দরকার সামরিক সহায়তা, আর যুক্তরাষ্ট্রের দরকার রেয়ার আর্থে স্বয়ংসম্পূর্ণতা। চুক্তিতে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের রেয়ার আর্থ খনিজ প্রকল্পে বিনিয়োগ করবে। যদিও এই প্রকল্প কত দ্রুত কার্যকর হবে বা এতে ইউক্রেন আসলেই লাভবান হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। রেয়ার আর্থ উপাদানগুলো বর্তমানের প্রযুক্তি এবং সামরিক শক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এগুলো আর শুধু খনিজ সম্পদ নয়, বরং ভূরাজনৈতিক খেলার শক্তিশালী এক হাতিয়ার হয়ে উঠেছে।
পশ্চিমা বিশ্ব এখন এই অস্ত্রটিকে নিজেদের হাতে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে চীন ইতোমধ্যেই অনেকটা এগিয়ে গেছে এই নীরব অথচ শক্তিশালী খেলায়।